সবাই জানেন বৈঠকের আয়োজনে কমপ্লিট ডিসকাশন হয় এবং এটাতে প্রত্যেক পর্বে কবি, সাহিত্য এবং এই আলোচনা উন্মুক্ত। আপনি কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে কিংবা দর্শন নিয়ে আপনার চিন্তা ভাবনা নিয়ে আমাদের সাথে বলতে পারেন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বলা সুযোগ থাকে, তারপর আমাদের প্রশ্ন উত্তর। তো আমি আমাদের সেশন শুরু করছি ফরমাল হবে। বৈঠক আয়োজিত কমপ্লিট ডিসকাশনে আপনাকে স্বাগতম। আজকে আমাদের বিষয় বাংলা সাহিত্য তত্ত্ব, উপনৈবেশিক মনন ও নতুন প্রস্তাবনা। আলোচক কবি শামীম রেজা, অধ্যাপক ও পরিচালক, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ। সত্যি কথা বলতে কি, স্যারের পরিচয় দিতে গেলে অনেকটাই, তারপরে যতটুকু ফরমালি সেটা দিচ্ছি। কবি শামীম রেজা বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন। কবিতা চর্চার পাশাপাশি অধ্যাপনা সহ করেছেন, সম্পাদনা ও দীর্ঘদিন সম্পাদনা করেছেন আজকের কাগজে, সাহিত্য পাতা, সুবর্ণ রেখায়, কালের কণ্ঠ, শিলালিপিতে, অসংখ্য পত্রিকায়। তার যখন রাত্রির নাইমা আসে সুবর্ণনগরের কাব্যগ্রন্থটি ২০০৭ সালে কবিতা সরি ২০০৭ সালে কৃত্তিবাস পুরস্কার পায়। এছাড়াও তিনি কবিতা আশ্রম পুরস্কারও ভূষিত হয়েছেন। এছাড়া আরো অনেক সম্মাননা কিংবা পুরস্কার রয়েছেন। ওনার প্রথম কাব্যগ্রন্থ পাথরচিত্রে নদী কথা, এবং ওনার যে শেষে চর্যা লোক বলে একটি কবিতা বই বের হয়েছে, ছোট ২ লাইনের কবিতা, এবং চমৎকার বইটা। আমি কিছুদিন আগে ওই বইটা পড়েছি। যাই হোক, আমি কথা বাড়াবো না। আমাদের এখানে সাধারণত আলোচক 40 থেকে 45 মিনিট কথা বলেন, তারপরে আমরা আমাদের যদি কারো প্রশ্ন কিংবা মতামত থাকে আমরা সেটা বিনিময় করার চেষ্টা করি। আমি কবি শামীম রেজাকে, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক উনি, কবি শামীম রেজাকে এক অনুরোধ করব, স্যার আপনি শুরু করুন। শুভ সন্ধ্যা। তাহলে আমি আজকের এই বৈঠক এবং পুনর্ভাবা, বিশেষ করে বৈঠকের আয়োজন, পুনর্ভাবার সহযোগিতা, আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এখানে আমার শ্রদ্ধেয় কবি আছেন আব্দুল ওয়াদুদ ভাই, তাকে একদম দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আর সত্যিকার অর্থে মজার ব্যাপারটা হচ্ছে যে আমি যে বিষয়টা নিয়ে চিন্তা করছি, এই বিষয়টা বাঙালির কিংবা এই ভারতীয় দর্শনের একটা অদ্বৈত ব্যাপার, কিন্তু ইউরোপীয় ঔপনিবেশিক কারণে আমাদেরকে এখন আলাদা আলাদা চিন্তার জগতের মধ্যে যে আমাদের যা ছিল সেটাকে খোঁড়ার চিন্তা করছে। তো আজকের এই অনুষ্ঠান বা যে বক্তৃতা সিরিজমালার সভাপতি হিসেবে আসলে অদূত ভাইকে মনে করছি। তার তার দিকে তাকিয়ে কথাগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আর আমার যারা সহযাত্রী বন্ধুরা আছে, এরা সারাক্ষণ হয়তো বিভিন্ন রকমের কথাবার্তায় 2 বছর ধরে তো 1.5 বছরের মতো বিরক্ত ছিল, এখন বিরক্ত করছি ওয়েবে অবশ্য। তার মধ্যে আবার আরো 2টা ইয়ের চলে আসছে, যাদের একটা মানে 49-কে, বিশেষ করে অদূত ভাই এটা বুঝবে না, 49 কেবল 2টা না 4টা ক্লাস নিতে নিতেই আমাদের বন্ধ হয়ে গেল। তাদেরকে খুব ভালো করে মুখগুলো চেনে উঠতে পারিনি। 48 আর 47 বিশেষ করে এরা দুই মানে প্রতিভাবান লোক এদের মধ্যে আছে। আমি খুব বিশ্বাস করি এসব, যে তারা স্বপ্ন দেখাতে পারবে, স্বপ্ন দেখছে নিজেরাও। তো বিশ্ব মহামারীর এই দুসময়ে বৈঠকের আয়োজনে ও পুনর্ভাবার সহযোগিতা, বাংলা সাহিত্য তত্ত্ব, উপনিবেশিক মনন ও নতুন কিছু প্রস্তাবনা বা প্রশ্ন নিয়ে আমি আজকে যে হাজির হয়েছি, এটা বলতে বলতে এই প্রশ্নগুলো করার আগে আমি নিজেদের অস্তিত্ব খুঁজতে গিয়ে একটা ফুল, মানে দেশি ফুলের সৌন্দর্য সুঘ্রাণ খুঁজতে গিয়ে মাধবীলতা আর শিউলির পাশাপাশি আমার একটা প্রিয় ফুল দোলন চাপার আদি নিবাসের খোঁজ করছিলাম। তো আদি নিবাস খুঁজতে গিয়ে দেখলাম নেপালে তার আদি নিবাস মূলত ভারতের হিমালয়ের পাদদেশে এই ফুলের আদি নিবাস ছিল। আশ্চর্য সত্য যে এটি এখন কিউবার জাতীয় ফুল। 4 পাপড়ি বিশিষ্ট প্রতিটি সাদা ফুল দেখতে অনেকটা প্রজাপতির মতো। আমরা সবাই দেখেছি এই ফুল, বাটারফ্লাই জিঞ্জার লিলি বলা হয়। আর মানে বিভিন্ন
বৈজ্ঞানিক নাম তো আছে, মূলত লিলি বংশোদ্ভূত, হোয়াইট জিঞ্জার লিলিও বলে। লাতিন আমেরিকায় এই ফুল গাছ ছড়িয়ে পড়ে মূলত স্প্যানিশ ঔপনিবেশিক আমলে। আমার বিষয়টা আসলে আমাদের ঔপনিবেশিক মনন নিয়ে, তাই লিঙ্ক করার চেষ্টা করছি যে বিশেষ করে ব্রাজিলে এই ফুলের ব্যবহার সম্পর্কে ধারণা করা হয় যে কৃতদাস পত্তন যখন ঘটে ব্রাজিলে, তখন এই ফুল তারা মানে নিয়ে আসে, হয় প্রভুরা আর নয় কৃতদাসরা নিয়ে গিয়েছিল হয়তো জাহাজে করে। কৃতদাসরা এই গাছের পাতাকে তোষকের পরিবর্তে ব্যবহার করত, আর এখন রাক্ষসে আগাছা হিসেবে এই ফুল গাছটাকে ব্রাজিলের লোকরা দেখে। বিশেষ করে স্প্যানিশ উপনিবেশের সময় নারীরা এই ফুলের মধ্যে গোপন বার্তা লুকিয়ে আদান প্রদান করত। এই নারীরা কারা? কৃতদাস, কৃতদাসী নিশ্চয়ই। এবং এই যে ভালোবাসার আদান প্রদানের মাধ্যম ছিল এই যে ফুল, সাদা 4টা পাপড়ির ফুল, এটা ভাবতেই জানি কেমন গা শিহরে ওঠে। আমি ঠিক দেখতে পাই আমাদের এখান থেকেও পর্তুগিজ যে হারমাদস্যুরা যখন গ্রামের পর গ্রাম নদী বিধৌত উপকূল থেকে মানুষ ধরে নিয়ে ত্রিনিদাদ থেকে শুরু করে মূলত মানে সেই তৎকালীন আরাকান বা বার্মায় নিয়ে যেত, তারপর বিক্রি করত। তো সেই কৃতদাসদের সাথে এই কৃতদাসদের মিল একই তো গল্প। এটি আদিতে ভারতবর্ষের ফুল হলেও দুনিয়ার বহু জায়গায় বিস্তার লাভ করেছে, স্বাভাবিক সত্য। আমেরিকার ফ্লোরিডায়, ক্যারিবিয়ান অঞ্চল, গলফ কোস্ট সহ দুনিয়ার সমগ্র ক্রান্তীয় উপ অঞ্চলে এই ফুলের বিস্তার ঘটেছে। এটি ইউরোপ ও উত্তর আমেরিকায় অল্প জন্মে শীতকালে মরে যায়, ফলে এই ফুল গ্রীষ্মে আবার জন্ম লাভ করে। তেমনি পারস্যের গুল, মানে আমরা দেখবে যে গুলিস্তানের নামে গুলস্তান, আমাদের গুল দিয়ে অনেক শব্দ, ফার্সি গুল মানে এই যে গোলাপ, এই মানে গুল, রোজ শব্দটা যেমন গ্রিক এবং শব্দ থেকে আসছে, ঠিক গোলাপটা আমাদের ফার্সি থেকে আসা। এবং সৌন্দর্য আর ঘ্রাণ এখন এখন একটা আদি নিবাস কেউ খোঁজে না, কারণ গোলাপ আমাদের হয়ে গিয়েছে। তোমরা মনে করতে পারো যে শামীম রেজা বাংলা সাহিত্য তত্ত্বের নতুন প্রস্তাবনার কথা বলতে গিয়ে ফুলের সৌন্দর্য তত্ত্ব ঘ্রাণ নিয়ে বিশ্লেষণ করতে বসেছেন কিনা। হ্যাঁ, জ্ঞান বা চিন্তার উপনিবেশায়ন নিয়ে দীর্ঘদিন ধরে ইউরোপের বাইরে কাজ চলছে। যদিও আমি কেনিয়ান এনগুগি থিয়াংওর মতো কট্টর নয়, যে ইংরেজি বিভাগ তুলে দিয়ে শুধুমাত্র দেশীয় শিক্ষা প্রতিষ্ঠার জন্য তিনি যে জেল খেটেছিলেন। এনগুগি থিয়াং একজন লেখক এবং ভাষা মানে নিজের ভাষাকে খুঁজতে গিয়ে এগুলো তোমরা জানো। আমি সেরকমের কট্টর লোক নই। ফুলের বিস্তার নয়, জ্ঞান বা চিন্তার উপনিবেশিত তাৎপর্য ভিন্ন রকম। আমি দোলন চাপা ফুটতে দেখলে সেই সকল কৃতদাসীর লিপিহীন বা অক্ষর লিপিময় সেই চিঠিপত্রের ভালোবাসার ঘ্রাণ পাই। অব্যক্ত মর্মবেদনা খুঁজি, তাই তো নিজস্ব সাহিত্য খুঁজতে গিয়ে যদিও রবীন্দ্রনাথের মতোই ভাবতে চাই বা এখনো ভাবতে চেষ্টা করি, হেমর চিত্ত পূর্ণতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা মানে এখানে পূর্বা কিংবা দিলশাদ আছে, এরা হয়তো এটাকে গান হিসেবে শুনেছে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্ধন করি তারে। হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেটা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার
মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। সত্যি ভারতবর্ষের তীর্থস্থান হয়ে উঠেছে আর্য অনার্য হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মিলন মেলায় কিংবা সমবিহারে, কিন্তু ব্যতিক্রম শুধু ইংরেজ আগমন এবং এর প্রস্থান। তারা ভারতের মহামানবের সাগর তীরকে কখনোই আপন করে নেননি। প্রভুর প্রভুত্ব ফলাতেই তারা এসেছেন এবং সম্পদ লুণ্ঠন করেই নিয়েছেন, দিয়েছেন সামান্য কিছু তো অবশ্যই দিয়েছেন। তাই তো টমাস বেবিংটন ম্যাকলের যে এডুকেশন মিনিটে তার ঘোষণাটা আমরা প্রায় এখন সবাই জানি। তিনি বলছেন, I have never found one of the Orientalists who would deny that a single shelf of a good European library was worth the whole native literature of India and Arabia. শুধু ইন্ডিয়া বললে হতো, আমরা এটা জানি যে ইউরোপের একটা সেলফে যা আছে আমাদের নাকি সেই সব জ্ঞান কাণ্ডে নাই। বলাই বাহুল্য, লর্ড ম্যাকলের এই যে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদী মনোভাব রবীন্দ্রনাথে এই যে মেলাবে মিলবের এই অহিংস চিন্তার সম্পূর্ণ বিরোধী। আমাদের মস্তিষ্ক এখনো নব্য ইউরো আম্র সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ দ্বারা আক্রান্ত। এই সাম্রাজ্যবাদ শব্দটা অবশ্য অতি ব্যবহারে এমনই স্থূল হয়েছে যে শুনলেই আমাদের অন্য কিছু মনে হয় এবং এটাকে আর গ্রহণ করি না। এখন আমাদের এই জায়গা থেকে মানে আমরা যদি মনে করি আমাদের যে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ যে অবস্থাটায় আমরা আজকে উপনীত হয়েছি সেটা থেকে পরিত্রাণের উপায় কি? সেটাকে কেটে দেব, না সেটার মধ্যে আমরা কি কি আহরণ করব? ভালো যে মিলাবে মিলবে রবীন্দ্রনাথের জায়গা থেকে কি কি নিতে পারি। খুবই আশ্চর্য লাগে বিংশ শতকেও দর্শন চর্চা কিংবা শিল্পতত্ত্ব বা সাহিত্য তত্ত্বে বাকতিন বলি পলদামান, মিশেল ফুকো, দেরিদা, লাকাদের তাত্ত্বিক আলোচনায় কোথাও মহাভারত রামায়ণের উল্লেখ পাইনি, মানে আমার পঠন পাঠনে পাইনি। থাকতে হবে তেমন কোনো কথাও নেই, কিন্তু বলছিও না তা। তবে কেন আমার সমাজ বিশ্লেষণে আমার সংস্কৃতি মানে আমাদের সংস্কৃতি সাহিত্য বিশ্লেষণে অনিবার্য হয়ে ওঠে পাশ্চাত্য তত্ত্ব? কেন? সাম্প্রতিক দেরিদার নতুন ফ্যাশনের ডিকনস্ট্রাকশন তত্ত্ব? কারণ স্রেফ হীনমন্যতা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। আমেরিকানদের মধ্যে এই তত্ত্বের আকর্ষণের কারণও ওদের একাডেমিক বই পড়ে ধরা যাবে বলে আমার মনে হয় না, যদি না ওদের সমাজ সংস্কার, সংস্কৃতি, বিশ্বাস, আচরণ, জীবনধারা থেকে না জানি। ওদের ব্যক্তির উপর বিজ্ঞাপন ও ভিজুয়াল ইমেজের প্রভাব ভীষণ। এটা আমাদের ভাবতে হবে যে আমাদের সমগ্র মানে বাংলা অঞ্চল যদি ধরি, দুই বাংলাকেই যদি ধরি, সেখানেও কতটুকু মেট্রোপলিটন, বিশেষ করে আমাদের কসমোপলিটন বলার তো একদমই অন্যায়, কারণ আমরা এক ভাষার দেশের মানুষ। কিন্তু কলকাতাটা হ্যাঁ ঔপনিবেশিক শহরের একটি শহর, শুধু উপনিবেশ বললেও হবে না, কলকাতা এখন মানে এমন সব ভাষাগোষ্ঠীর শহর যে যেখানে আসলেই শুধু কলোনির ইংরেজিটা এখন 1 নম্বরে কিংবা হিন্দিটা 1 নম্বরে হয়ে গিয়েছে। সেখানে তারকে বিবেচনায় করে তার সংস্কৃতি আলাদা রকমের তৈরি হচ্ছে। আমার গ্রাম বাংলার সংস্কৃতি, আমার সমাজ, আমার পরিকাঠামো কি রকমের, সেইটা বিশ্লেষণ করে আমার তত্ত্ব কি রকমের হবে, আমার সাহিত্য কি রকমের হবে। আমার সাহিত্য নিয়ে তো কোনো মাথা ব্যথা এই ইউরোপের কোনোদিন ছিল, আছে, দেখি নাই। লাতিন আমেরিকা যখন তাদেরকে অন্য রকমের কিছু দেওয়ার চেষ্টা করলো 50 দশক থেকে, সেটা ম্যাজিক রিয়ালিজম মানে তত্ত্বর কথা বলছি পরে, কিন্তু তারা অনেকগুলো টেক্সট দিল, সেখান থেকে তারা নিল, কারণ ইউরোপ তখন মস্তিষ্কে ফাঁকা হয়ে গেছে। আমরা আজকে কয়টা ইউরোপীয় উপন্যাসিকের নাম জানি? এত মিডিয়া দেওয়ার ফলেও তাদেরকে কতটা পড়ি, সেই সব বিবেচনায় নিতে হবে আমাদের। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা অনুদিত হই নাই বলে বিভিন্ন ভাষায়, শুধু ঔপনিবেশিক আমাদের ভাষায় সেটা না, ফলে আমাদেরকে
অন্যরা জানে না, কিন্তু আমরাই তো আমাদেরকে জানার চেষ্টা করি না। আমরা তো এই যে 30 কোটি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে আছি, তারাই তো আমরা আমাদেরকে চেষ্টা করি না। বিশ্লেষণ করতে গিয়ে দেখি একজন অধ্যাপকের কাছেও, মানে আমেরিকান অধ্যাপকের কাছেও এই তত্ত্বের, বিশেষ করে এই যে ডিকনস্ট্রাকশন তত্ত্বের আকর্ষণের দর্শন একই, প্রভাবের দিক থেকে তাতে কোনো তফাৎ নেই। লজিকটা এমন, তারা যে লজিকটা দিচ্ছেন যে আমাদের কাছে আগেরটাও অর্থাৎ স্ট্রাকচারালিজম ছিল ফ্যাশন, এবং ফরাসি থেকে আসা পরেরটাও ডিকনস্ট্রাকশনও তাই, যেহেতু পরে এসেছে, পরেরটাই ফ্রেশ এবং আগেরটার চেয়ে ভালো হওয়ার কথা। হাস্যকর হলেও সত্য যে বিজ্ঞাপন শুনে মনে হলো পরেরটাতে অ্যাকশন বেশি। কিরকমের? ডিকনস্ট্রাকশন, মানে ডিস্ট্রাকশন, ডিকনস্ট্রাকশন, ডেমলিশন। এই যে লেভি স্ট্রোসে, টডরফ, রোলাবার্ট, চ্যাটম্যান, জেরাল্ড প্রিন্স, হেরাল্ড জেনে, শ্বশুর, কত কত যে নামের কথা মানে তাত্ত্বিকদের বলতে পারবো, যে তাত্ত্বিকদের তত্ত্বকর্ম আমাদের সংস্কৃতি সমাজ সাহিত্যে রাজনীতিতে আসলে কি কোনো প্রভাব ফেলে? এই আকাশ সংস্কৃতির আগ্রাসী এই দুনিয়ায়, এই নেটফ্লিক্স, এই ফেসবুকের দুনিয়ায় আসলে কি কোনো প্রভাব ফেলে? যে আগের দিনের বক্তৃতায় কবিতা কেন প্রয়োজন সেটা নিয়ে যেমন বলছিলাম, এই তত্ত্ব নিয়ে আমাদের চিন্তা জগতে কি কি প্রভাব ফেলছে, এই যারা আমরা এইসব আলোচনা করছি, বা শিক্ষায়তনে বা একাডেমিয়ায় কি কি প্রভাব ফেলছে, আমাদের টেক্সট গুলোকে আলোচনা করতে গিয়ে এই সব তত্ত্ব দিয়ে আমাকে কেন আলোচনা করতে হবে? হ্যাঁ, আমি তাকে ওই যে মেলাবে মিলেবে বলে আমি তাকে ধারণ করব, কতটুকু সেটা ধারণ করব, এই পরিমাপগুলো এখন জরুরি হয়ে গেছে। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের 6 ঋতু, আমাদের যাপিত জীবনের সঙ্গে যান্ত্রিক সমাজের তৈরি তত্ত্ব কথা কতটুকু কাজে লাগে, এই সকল প্রশ্ন এখন আমরা আমাদেরকে যদি করতে না শিখি, তাহলে শুধু চিন্তা কাঠামোতে না, অনুভূতিতে শুধুই মাত্র জারজ ফুল প্রসব করবে, যার কোনো অর্থ নাই, ঘ্রাণ নাই। তারপরে রবীন্দ্রনাথের ভালোকে গ্রহণের জন্য অপার হয়ে বসে থাকি আজও। তবে পশ্চিমের সমাজের উচ্ছিষ্ট আমরা ব্যবহার করব কিনা, বিশেষ করে জ্ঞান কাণ্ডে, চিন্তার সমুদ্রে, সেটা বারবার বাছাই করে দেখার সময় এসেছে। যে কথাগুলো বলছিলাম, একটু অধিকার অনধিকার চর্চার দিকে ফিরি। এগুলো নিয়ে আমাদের বাগেশ্বরী প্রবন্ধ বলি, আমাদের প্রথম কোন নন্দনতাত্ত্বিক বই উপনিবেশকালেই লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি শিল্পের অনধিকারের কথা বলতে গিয়ে আজকের যে ইয়োগার কথা বলছি, সবচেয়ে বড় বাণিজ্য এখন টোটাল পৃথিবীতে ইয়োগা, বা যোগব্যায়াম, এই যোগ সাধনের উদাহরণ দিয়ে বলেছেন তিনি, যে যোগ সাধন করতে হয় শুনেছি চোখ বুঝে। তিনি বলছেন শুনেছি শ্বাস প্রশ্বাস দমন করে, কিন্তু শিল্প সাধনার প্রকার অন্য প্রকার। চোখ খুলেই রাখতে হয়, প্রাণকে জাগ্রত রাখতে হয়, মনকে পিঞ্জর খোলা পাখির মতো মুক্তি দিতে হয়, কল্পনা লোকেও বাস্তব জগতে সুখে বিচরণ করতে। প্রত্যেক শিল্পীকে স্বপ্ন ধরার জাল নিজের মতো করে বুনে নিতে হয় প্রথমে, তারপর বসে থাকা, বিশ্বের চলাচলের পথের ধারে নিজের আসন নিজে বিছিয়ে, চুপটি করে নয়, সজাগ হয়ে। এই সজাগ সাধনায় গোড়ার শান্তিকে বরণ করতে হয়। তিনি একটা রেফারেন্স দিয়েছেন যে আর্ট ইজ নট এ প্লেজার ট্রিপ। আমরা তো সবকিছুকে আর্টকে প্লেজার ট্রিপ হিসেবে নেই, অনেকের লেখা সম্পর্কে সব বলবো। ইট ইজ এ ব্যাটেল, এ মেল দ্যাট গ্রেন্স। এই যে সত্যি, এই যে সজাগ সাধনার ফলে আমরা আর্টকে নিজস্ব জায়গা থেকে দেখার, আলাদা করে দেখার যে চোখ তৈরি করা, যে চোখ বন্ধ করে না দেখে চোখ খুলে সমস্ত কিছু থেকে নিতে পারা। আমরা যে ইউরোপকে যদি তুমি শাসন করা, তো আমাদের জন্য অনেক কঠিন ব্যাপার, কারণ তারা যে চর্চার মধ্য থেকে 19 শতক থেকে যে তাত্ত্বিক চর্চার মধ্যে থেকে তারা বেড়ে উঠছে, সেটা তো আমরা কেবল শুরু করছি, কারণ তাদের প্রায় 200 বছর। কিন্তু তার একটা পাহাড়ে উঠতে যেমন ক্লান্তি লাগে, তবু তো আমরা পাহাড়ে উঠি, পাহাড়ে ওঠার পরে তো নামার পালা। ইউরোপের এখন তত্ত্ব বিশ্ব সবকিছু থেকেই নামার সময় এসে গেছে। আর আমাদের সেই জায়গাটা সেই প্রাচীন আমলের ভরত মুনির
জায়গা থেকে, যে আমাদের সেই ওঠার সময়টা, আবার আমাদের সেই চোখ, আমরা যেমন সত্যিকার অর্থে ইউরোপ যেমন আমাদের কিছুই জানে না, সত্যিকার অর্থেই কিছু জানে না, জানার কোনো আগ্রহ তাদের নাই, আমরা কিন্তু ইউরোপের সমস্ত কিছুই জানছি। তো এই জানা থেকে আমাদের দুটো জিনিস ঘটে এবং ঘটছে, সেটা হচ্ছে যে আমি তার চেয়ে বেশি জানছি, ফলে তার যে পাহাড় থেকে নামার পালা উঠছে আর আমার যে উত্থান পর্ব, এই উত্থান পর্বে তাকে জেনেই আমার নিজস্বতার দিকে, আমার নিজের দিকে ফেরা, তাকে গ্রহণ করে যতটুকু আমার দরকার ততটুকু গ্রহণ করেই আমার ফেরা। আমি আহ আমি একটু আমাদের এইগুলো নিয়ে তর্ক তো আমরা তোমাদের বিশেষ করে 47 জানো ভালো করে, হাসান আজিজুল্লাহকে নিয়ে এসে, দেবেশ রায়কে নিয়ে এসে আমরা তাদের মুখোমুখি হয়েছিলাম যে আমাদের দর্শন আছে কিনা, আমাদের সাহিত্য তত্ত্ব নিয়ে যখন দেবেশ দাকে জিজ্ঞেস করেছিলাম। আর আমি বিশেষ করে দেবেশ দাকে মনেই করি, এখন বেশি করে আলো মনে করি, যে একজন বিশ্ব মানুষ, বিশ্ব নাগরিক, এই জায়গা থেকে যে তিনি তার যে তৃষ্ণা, পাঠের তৃষ্ণা, এইটা আমি আর কারো মধ্যে পাইনি। আমি প্রচুর মানুষ ভজন করেছি, না মানে ভজেছি, যাদের সাথে মিশেছি, নিজের অর্থ, সময়, সম্পদ সবকিছু মানে দিয়ে। তো তাদের মধ্যে আমি এই একজন লোককেই পেয়েছি, যেটা হচ্ছে দেবেশ রায়, যিনি বোঝার চেষ্টা করতেন, প্রত্যেকটা মুহূর্তকে জানার চেষ্টা করতেন, সময়কে। তো আমি এই মুহূর্তে যে বইটার ভূমিকা পড়ছি সেটা হচ্ছে আমাদেরই বন্ধু রায়হান রাইন। যদিও বাংলার দর্শন নিয়ে তোমাদের সামনেই উপস্থাপন করেছে, বা তোমাদেরকে যারা পাঠদান করায় তারা বিশ্বাসই করে না যে আমাদের কোনো দর্শন আছে। এটা দোষ আমাদের নিজেদেরও। দেখবে যে আমাদের নিজেদের নিজেদের বইকে লোকায়ত বলছি। একসময় আমার ছোটবেলায় পল্লী গীতিকে আমরা পল্লী জ্ঞাতি বলতাম, কারণ এই গানগুলো শুনতাম না। কিন্তু উল্টোটাও ঘটেছে। আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর আত্মজীবনীতে এবং অনেক লেখার মধ্যে যে বিশেষ করে আব্বাস উদ্দিনকে আগে তুলে দিয়ে লোকজন জড়ো করা হতো। তারপরে তারা বক্তৃতা যত হাজার হাজার লোক আসতো, তারপরে হচ্ছে তারা বক্তৃতা দিতেন। এই যে ঘটনাগুলো আমরা আমাদেরকে তুচ্ছ জ্ঞান করতে করতে এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে দাঁড় করিয়েছি যে লোকায়ত দর্শন বলতে হয় বাংলার। এবং আমি সেদিনকে বক্তৃতায় বোধহয় একটু ইয়ে দিয়েছিলাম যে আমার দেশ বিভাগের আলোচনা করতে গিয়ে বা লেখা লিখতে গিয়ে 1904-এর বঙ্গভঙ্গের একটা চিঠি পেয়েছি, এই যে কার্জন, লর্ড কার্জনের, সেটা বলেছিলাম হয়তো, বা না বলে থাকলে আবার বলছি, যে তিনি লিখছেন যে আমার চেয়ারে, মানে বড় লর্ডের চেয়ারে একজন এখানে একটা বাঙালি নামে একটা জাতি আছে যারা নিজেদেরকে অনেক বড় মনে করে, তারা আমার চেয়ারে বাঙালি কাউকে দেখতে চায়। ফলে ডিভাইড অ্যান্ড রুল যদি না করা হয়, এই দেশকে যদি ভাঙা না হয়, তাহলে এরা যে কোনো কিছু ঘটাইতে পারে। এই চিঠিটা এখন আমাদের হাতে তাদের তাদের ডকুমেন্টস থেকে আমরা পাচ্ছি। ফলে আমরা বুঝতে পারি যে আমাদের মাথা উঁচু করে সূর্য সেন, প্রীতিলতারাই না, শুধু আমরা আমাদের পূর্বপুরুষের সব জায়গাগুলো থেকে আমরা দেখব যে আমরা প্রত্যেকটা মুহূর্তেই নিজেদের অধিকার এবং নিজেদেরকে মানে তোলার জন্য, নিজেদের শিল্প সাহিত্য না শুধু, সংস্কৃতি, রাজনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অগ্রসরমান ছিলাম। এমনকি আন্দামানে গিয়ে দেখে এসেছি যে মানে ঔপনিবেশিক কালের সময়কার ঘটনায়, যে আন্দামানে সবচেয়ে বেশি রাজবন্দী ছিলেন বাঙালি। ফলে আমার মধ্যে একটা ক্রিয়া তৈরি হলো যে বাংলা সাহিত্য তত্ত্ব নিয়ে কেন কোনো আলোচনা চতুর্দশ শতক, বিশেষ করে শ্রীকৃষ্ণ কীর্তন পর্যন্ত সংস্কৃত নন্দন তত্ত্ব দিয়ে আলোচনা করা হয়েছে, এরপরে আর কোনো আলোচনাই হয়নি। আর একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে কালকে একটা বই পড়তে গিয়েই পড়ছিলাম যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত, এমনকি ওয়ার্ডসওয়ার্থরাও ইংরেজি বইতেই পড়ছিলাম, যে তারা মনে করতেন তারা যেই লেখা লিখছেন, সেটা রোমান্টিক কবিতা হোক, সেটা আসলে ঈশ্বরের বাণীর মতো, কারণ তারা এটা ধর্মচর্চার মতোই নিয়েছেন। আর আমাদের বিশেষ করে লোকায়ত শব্দটাকে আমি এখন ভূমিজ শব্দ বলে বলছি, যে আমাদের ভূমিরূপ বা ভূমি স্বর্গ, আমাদের এই ভূমি
যে ধর্মগুলো প্রবর্তন করেছে সেগুলো আসলে কোনো কোনো একজনের কোনো ধর্ম নয়, শুধু সেমিটিক ধর্ম যারা এসেছে তাদেরটা বাদে, মৌল বা মূল বাদে, কারণ এখানে সমস্ত কিছু রিচুয়াল থেকে আসা। এই কথাগুলোই আমাদের বন্ধু রায়হান রাইন যদিও এই এই গ্রন্থগুলোকে নেওয়ার জন্য নিচ্ছে না এখন, বা আজকে না নিলে কিছুই আসে যায় না। আমরা বুঝে ফেলেছি যে আমাদের আমাদের এই যে আজকে যাকে বিশ্ববিদ্যালয় বলছি, এগুলো আমাদের মহাবিহার গুলো ছিল, 4 বছরের আমাদের পাঠ্যক্রম ছিল। অথচ আমি শামীম রেজাও 3 বছরের পাঠ্যক্রমে পড়েছি, এবং তাদেরকে যখন বিদায় দেওয়া হতো 4 বছর পরে, আজকে যে গাউনটা ইউরোপ থেকে এসেছে সেই গাউনটা না দিয়ে চিকুর তাদেরকে সুন্দর পরিধানের বস্ত্র দিত, কাগজের হস্তলিপি করে তাদেরকে দেওয়া হতো। এগুলো এখন অনুবাদ হওয়ার পর্যায়ে আছে, অনেক লেখা, শান্তিরক্ষিত থেকে শুরু করে অতীশ দীপঙ্কর পর্যন্ত। এবং আমার এই বন্ধু রায়হান রাইন সেই মানে অকৃত্রিম এবং অসামান্য কাজগুলো করে যাচ্ছেন, তাকে অভিবাদন জানাচ্ছি। আর তার বইয়ের ভূমিকা থেকে আমি দর্শন, একটা সময় যে কথাগুলো বলছিলাম যে অদ্বৈতবাদ, একটা সময় আমাদের ধর্ম এবং কবিতা এবং সাহিত্য তত্ত্ব এবং সবকিছুই একীভূত ছিল। ফলে সেইটাকে তিনি কিভাবে লিখছেন সেটা আমরা একটু পড়ছি, পড়লেই বুঝতে পারবো যে আমাদের সাহিত্য তত্ত্ব নিয়ে কেন আজকে এই কথাগুলো বলছি। যে বাংলার প্রাচীন তত্ত্বজ্ঞানীরা যখন দেহের অনুষঙ্গে বিশ্বজগৎ বুঝতে চেয়েছেন কিংবা অন্বেষণ করেছেন মানুষের মুক্তি ও এর শর্তগুলোকে, কিংবা বাউল ফকিরেরা যখন দেহের ভিতর মানুষ রতনকে উপলব্ধি করতে চেয়েছেন, এসব দেখা বোঝার প্রক্রিয়ায় জ্ঞান স্রেফ বুদ্ধি নির্ভর থাকেনি। তারা জ্ঞানকে আত্মসত্তার অংশ করতে চেয়েছেন। এইখানেই প্রশ্ন থাকে, এই যে আকার, সাকার এবং নিরাকার, এগুলো অনেক মানে তর্কাতীত রূপে এখানে গ্রহণযোগ্য হয়েছে, যে রূপের কারণেই সম্ভব হয় নিরাকার সাক্ষাৎ জ্ঞান। ফকির লালন তার একটি গানে স্পষ্ট করেই বলেন, বাউলির অন্বেষণে থাকা ভাবসত্ত্ব বৈদিক দর্শনের সামান্য ধারণা নয়, সামান্য বা সার্বিক ধারণা নিয়ে বাউলের কারবার নয়, তাদের অন্বেষণের জগৎ বিশেষের জগৎ, যার ভেতর দিয়ে নিরাকার ভাবসত্ত্ব বস্তুর সত্য রূপে প্রকাশিত হয়ে চলেছে। এইসব কথা বলতে বলতে যে পশ্চিমের ফিলোসফাররা কি বলছেন, যে এখানে আমাদের আসলে কিছু নাই, সেটা কিভাবে খণ্ডন করছেন রায়হান, যে পশ্চিমের ফিলসফি কথাটা দিয়ে যে জ্ঞান প্রীতিকে বোঝানো হয় তা বেশিরভাগ দার্শনিকের ক্ষেত্রে যুক্তিলব্ধ জ্ঞান। ইউরোপের আধুনিকতা ও আলোক প্রাপ্তির মূলে ছিল যুক্তির সার্বভৌমত্ব। পশ্চিমের দার্শনিকদের অনেকেই ইন্দ্রিয়ের দেখাকে এড়াতে চেয়েছেন। এলিয়ার দার্শনিক পারমেনিদেসের মতো প্লেটো ইন্দ্রিয়লব্ধ জগৎকে জ্ঞানের বিষয় বলে মানতে চাননি। এরকম সুন্দর করে যে আলোচনার মধ্য থেকে আমাদের ভারতীয় দর্শন, তারপরে তিনি যে বৌদ্ধ দর্শন হয়ে বাঙালি দর্শন চিন্তার মধ্যে ঢুকেছেন, সেখানে অদ্বৈতের মতোই আমাদের মানে এক সত্তার মধ্যে, যেমন আজকে এটা সেলিম আলদিন খুব বলতেন যে দেখো আজকে কানের ডাক্তার নাকের ডাক্তার আমাদের এক কবিরাজি সবগুলো করে দিতেন, হার্টের ডাক্তার আলাদা আলাদা হয়েছে, দোষের কিছু নয়, কিন্তু আমাদের সমগ্র নিয়েই আমাদের বিষয় ছিল। কিন্তু আজকে এই সমগ্রকে আমাদের যে ছিল এইটাকে তুড়ি মেরে উড়িয়েই দেয় ইউরোপ। এবং তারা যেটা মনে করে যে 19 শতকের গোড়ার দিকে পশ্চিমা দর্শনের ইতিহাস রচয়িতারা ধারণাটি প্রচার করেন, কি প্রচার করেন, দর্শন নিয়ে কিছু আত্মধারণা আছে, পশ্চিমের আধুনিকতা যেগুলোকে পাকাপোক্ত করেছে। এসব আত্মধারণার একটি হলো দর্শনের একটি সার্বজনীন ইতিহাস আছে। কিন্তু এগুলোকে মানে অনেকটা খারিজ করে দিয়েই আমাদের রায়হান রাইন বলছেন যে দর্শনের ঐক্য প্রতিষ্ঠার তাড়া থেকে পরফিরি, প্লটিনাস এবং আলেকজান্দ্রীয় দার্শনিকেরা প্লেটো অ্যারিস্টটলের দর্শনের দূরত্ব ঘোচাতে চেয়েছেন। গ্রিক এবং তারা চিরায়ত করে দর্শন নিয়ে চিন্তা করছেন। একটু ঝলক দেখলাম আমাদের জুয়েল মাজার ভাই আবার বোধহয় প্রবেশ করতে পেরেছেন। তো সর্বজনীন যে দর্শন, অখণ্ড সত্য ইত্যাদি ধারণা বদ্ধমূল হিসেবে থাকলেও আমরা দেখতে পাই জগৎ পরিস্থিতি বদলে যায়,
এবং জ্ঞেয় বস্তুর বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞাতা নিজেও বদলাতে থাকেন। জ্ঞানের বদলে যাওয়া বা দেখার বস্তুর অনিত্যতা জ্ঞাতাকে পাল্টে দেয়। জ্ঞাত জ্ঞেয় বস্তুর পরিবর্তনের সূত্রে পাল্টে যায় জ্ঞান। কাজেই দর্শন ধ্রুব কোনো বিষয় হতে পারে না। ইউরোপ যেটাকে বলেছে সেটাকে খণ্ডন করে আমাদের শ্রী অরবিন্দর কথা বলে আমরা খণ্ডন করতে পারি যে তাই জ্ঞানের বিবর্তনের পথ ও গতিমুখে দার্শনিকের অনুসন্ধানের বিষয় বলে মনে করতেন। বুদ্ধের অনিত্য জগতেও চূড়ান্ত সত্য বলে কিছু নেই, সত্য মাত্রই সাংবৃত্তিক ভাবে সৃষ্ট। আমরা আসলে এটা আমরা ইয়েটসে দেখবো যে ইয়েটস 1900 মানে তার যখন বয়স 18 তখন ডাবলিনে একটা বক্তৃতামালা হয়েছিল এবং যেটার কারণে ইয়েটস এর মধ্যে এই বৌদ্ধ ধর্ম ভাবটা ছিল বলেই দ্য সং অফারিং বা গীতাঞ্জলি নিয়ে ইয়েটস অতটাই আনন্দিত হয়েছিলেন এবং তার অতটাই ভালো লেগেছিল। তো ফলে এই যে আমাদের কিছুই ছিল না, আমাদের কিছুই নাই বলে যে খারিজ করা ইউরোপে, এবং আমাদের সমস্ত কবিতা বিশ্বকে আমরা মানে ইউরোপীয় তত্ত্ব দ্বারা বিশ্লেষণ করে আমরা যে জায়গাটা নিজেদেরকে দাঁড় করাই, এটা হীনমন্যতা ছাড়া আমাদের কাছে আর কিছুই মনে হয় না। তাহলে আমরা কিভাবে দাঁড় করাবো সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে খুঁজতেই প্রশ্নগুলো করব এবং উত্তর খুঁজবো। আর আমার এই বক্তৃতা যে এই বক্তৃতা সূত্র মাত্র, কারণ আমরা একটা স্কুলিং এর চিন্তা করছি, বাংলা স্কুলিং, যে স্কুলিংটা আমাদের সেই প্রাচীন ভরতমুনি থেকে আমাদের পর্যন্ত আমাদের যা যা ছিল সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সব সত্যকে উপলব্ধি করে করে আমাদের কবিতা, আমাদের চিত্রকলা, আমাদের নাটক, আমাদের সমস্ত শিল্প মাধ্যমগুলোকে আমরা আলোচনা করার বা বাজিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের কি আছে আর আমরা ইউরোপ থেকে কি কি ধার করতে পারি বা করেছি, বা ইউরোপের কি কি নাই। দেখানো আমাদের এখন প্রয়োজন হয়ে পড়েছে যে আমাদের কি ছিল এবং আমাদের কি আছে, এবং এই প্রয়োজনীয়তাটা উপলব্ধি করছি বলেই আজকের এই নতুন তত্ত্বচিন্তা নিয়ে প্রশ্ন তুলছি। এই যে ইন্দ্রিয় জগৎ, ইন্দ্রিয় লব্ধ জগৎ যেহেতু বদলে যায় এবং বদলে যাওয়া জগতের মধ্যে চিরন্তনতার আবিষ্কারে ইন্দ্রিয় যেহেতু কোনো সাহায্য করে না, সে কারণে তারা চিরন্তন জ্ঞান খুঁজেছেন বুদ্ধির দ্বারস্থ হয়ে। এটা ইউরোপের কথা বলা হচ্ছে। কিন্তু অভিজ্ঞতা ব্যতিরেকে বুদ্ধি সক্রিয় হওয়ার উপায় নেই। তাই জ্ঞানের প্রশ্নে যারা অভিজ্ঞতাকে আমলে নিয়েছেন, পরিণামে তারা অভিজ্ঞতার উপর বুদ্ধির পৌরোহিত্যকেই মেনে নেন। আমরা একটু দেখবো পশ্চিমা দার্শনিকরা আমাদেরকে নিয়ে কি বলছেন, তারা তত্ত্বচিন্তায় আমাদের কবিতা বিচারে কি কি সব কথা বলছেন। যে পশ্চিমা দর্শনের ইতিহাসকে যারা দর্শনের সর্বজনীন ইতিহাস হিসেবে পাঠ করছেন, আমাদের ইভেন হাসান আজিজুল্লাহ পর্যন্ত আমাদের এই আলোচনায় এবছরের শুরুতে আলোচনায় আসার আগ পর্যন্ত তিনিও এটা বিশ্বাস করতেন। বাঙালির লোকায়ত দর্শন লিখিত আছে তাকে যখন প্রশ্নবিদ্ধ করছিলাম তোমরা তখন আমি আর হাসান আজিজুল্লাহ ভাই, কারণ হাসান ভাই তো ফিলোসফির প্রফেসর, আমাদের মানে প্রাজ্ঞজন, কিন্তু তিনি যখন বাধ্য হলেন যে সত্যিই তো এসব চিন্তা করিনি তো কখনো, তখন আমাদের মনে হয় যে আসলে আমরা বোধহয় পকেটে করে না, আমাদের পুরো মাথাটা ম্যাকলের ইউরো কেন্দ্রিক বা ব্রিটিশ কেন্দ্রিক মাথা দিয়ে আমাদের মানে মস্তিষ্ক পুরোটা মোড়ানো। দেহটা কালো বলে আমরা অনুমান করছি যে আমরা আসলে ভারতীয় বাঙালি বা বাঙাল, কিন্তু আসলে তা নয়। আমরা আমাদের পুরো মাথাটাই ঔপনিবেশিক মনন দ্বারা তৈরি। কি বলছেন তারা, যে বাংলার দর্শন পাঠের শুরুতেই তারা কিছু সমস্যায় পড়েন। কারা? পশ্চিমা দর্শন তাত্ত্বিকরা। জ্ঞানকে অখণ্ড সর্বজনীন মনে করার কারণে তারা স্বাভাবিকভাবে ইউরোপীয় দর্শনের পরিভাষা দিয়ে বাংলার দর্শনকে বুঝতে চেষ্টা করেন। কেউ কেউ প্রশ্ন করেন, দেহাত্মবাদ কি ভাববাদ নাকি বস্তুবাদ? এটা কি জ্ঞানতাত্ত্বিক মত নাকি আধিবিদ্যা? এসব পারিভাষিক অর্থ আরোপ না করে তারা যদি দেখতে চেষ্টা করেন কিভাবে প্রাচীনকাল থেকে অঞ্চলের সংস্কৃতিকে, দেহকে অর্থপূর্ণ করা হয়েছে, কিভাবে দেহের অনুষঙ্গে জগৎকে বুঝতে চাওয়া হয়েছে,
কিভাবে এর সঙ্গে সম্পর্কিত করা হয়েছে ভাষাকে, এবং কিভাবে একে সমস্ত ভাবসত্তার আশ্রয় হিসেবে দেখা হয়েছে, তাহলে হয়তো দেহাত্মবাদের প্রকৃত তাৎপর্য খুঁজে পাওয়া সম্ভব। এখানে সংযোগ করে দেখি আমরা মধ্যযুগের না, একদম প্রাচীন যুগের যে বাৎসায়নের ফিলসফি, সেটা কি শুধু সেক্সুয়াল ফিলসফির জায়গায়, মানে ইউরোপ যে জায়গাটা ব্যবহারিক ভাবে নিয়ে গেছে, আমরা সেটাকে চর্চার জায়গায়, মনস্তাত্ত্বিক জায়গায় নিয়ে যেতে পারি নাই। এই ব্যর্থতা তো বাৎসায়নের না, আমাদের ভারতীয়দের, আমাদের বাঙালিদেরও বটে। কারণ ওই যে কার্জনের ভাষায় যে এইখানে ভারতে একটা, মানে নিজেদেরকে বড় জাতি মনে করে বাঙালিরা, ওর কথাটা ধরেই বলছি, আসলেই আমরা মনে করি। কারণ আমাদের কালকে এসে আমার একজন অধ্যাপক বন্ধু, প্রত্নতত্ত্বের প্রফেসর জয়ন্ত বলে গেলেন যে বৌদ্ধদের সময়ে এমন সব শিলালিপি আমরা পাচ্ছি, সেগুলোর মধ্যে শুধু কবিতা। কারণ কবিতাকে তো তারা আরাধ্য জ্ঞান করতো ধর্মশাস্ত্রের মতো, আরাধ্য জ্ঞান করতো ঈশ্বর কিংবা কোনো একটা, মানে এই ল্যান্ডের এটা খুবই, এবং তাদেরকে অন্য রকমের ভাবতো। সেই কবিতাগুলো ও নিয়ে আসছিল কয়েকটা, মানে ফরমেট, তারা উদ্ধার করার চেষ্টা করছে কি লেখা ছিল সেই সব পালি ভাষায় 2500 বছর বা 2300 বছর আগে। তো আহ আমরা দেখছি যে আমাদের এই দেহাত্মবাদকে কিভাবে খারিজ করছে ইউরোপ। ইউরোপ বাংলার দর্শনের পরিভাষাগুলোর তাৎপর্য খুঁজতে হবে এগুলোর সঙ্গে যুক্ত সংস্কৃতির ভেতর থেকে, আমাদের সংস্কৃতির ভেতর থেকে এই তাৎপর্য খুঁজে আমাদেরকে নিজেদেরকেই বের করতে হবে, ওরা কেউ বের করে দেবে না। কেউ যখন ফেনোমেনালিজমের অর্থ করেন অবভাসবাদ বা বৌদ্ধ মাধ্যমিকবাদের সাংবিত্তিক সত্য, মানে সেগুলো একটু হাস্যকরই লাগে। যাই হোক, আমরা সহজিয়া মত নিয়ে কথা বলছি একটু পরে, আমি একটু আগাতে থাকি যে প্রাক ঔপনিবেশিক বাংলার দর্শন পাঠের আরেকটি বড় সংকট পরিভাষাগত অর্থান্তর। ইতিমধ্যে যা ঘটে গেছে, পশ্চিমা উপনিবেশের সূত্রে জ্ঞান বা চিন্তা যেসব পরিভাষার ভেতর দিয়ে প্রকাশিত হয়, জ্ঞান জগতের উপনিবেশের বিস্তারকালে সেই সব পরিভাষারও অর্থান্তর ঘটতে থাকে। সত্যি দারুণ কথাটা হচ্ছে এখানে যে এটি উপনিবেশ পূর্ব জ্ঞান ও ভাব জগৎকে হারিয়ে ফেলার প্রক্রিয়া। একে তুলনা করা চলে স্মৃতি বিলোপ বা অ্যামনেশিয়ার সঙ্গে। কি আমরা হারাই? এই রোগ যেমন ব্যক্তির কোনো এক সময়ের স্মৃতিকে লোপাট করে দেয়, উপনিবেশের আগ্রাসনে তেমনটাই ঘটে উপনিবেশ পূর্ব জ্ঞান জগতের ক্ষেত্রে। আমাদের এমন একটা অ্যামনেশিয়ায় আমাদেরকে ধরে আছে, আমাদের জ্ঞানী বা তাত্ত্বিকদের, তারা আমাদের পূর্বপুরুষের সমস্ত স্মৃতি, সমস্ত সংস্কৃতি, সমস্ত চিন্তা, সমস্ত পাঠ, সমস্ত বইকে অস্বীকার করে যেসব তত্ত্ব আমদানি করছেন এই ঊনবিংশ এবং বিংশ শতকের, সেইগুলো আসলে সত্যিকারই একটা বিস্মৃতিপ্রবণ জাতির কিতেই জন্ম দেয়া সম্ভব। আমাদের যে নিজস্ব কিছুই ছিল না, সেইটাই মানে পরিগ্রহণ করে তাদের এই এই বিস্মৃতির কারণে। আমরা দেখতে পাই যে কাজেই বাংলার দার্শনিক সম্প্রদায় এবং দার্শনিকদের চিন্তা ও তত্ত্বীয় অবস্থানকে বুঝতে হবে যে সাংস্কৃতিক পরিমণ্ডলে ওই মতের উদ্ভব হয়েছে তার আলোকে। এক্ষেত্রে কোনো দার্শনিক অবস্থানের পক্ষে যে যুক্তি বিচারগুলো কাজ করেছে তা অনুসন্ধানটাও জরুরি। কারণ বাংলার দর্শন ধারাগুলোর বেশিরভাগ মতই তর্কসিদ্ধ, এবং এদের বিকাশ ঘটেছে বাহাস বিতর্কের পরম্পরার ভিতর থেকে। তোমরা দেখেছো কবির লড়াই, তোমরা দেখেছো মাঠে, মানে এই যে বাহাস গুলো, এইগুলো তর্কাত্তর, মানে তর্কসিদ্ধ পথ থেকেই আমাদের এই দর্শন, আমাদের তত্ত্বের উপলব্ধির এবং আমাদের সংস্কৃতি চর্চার মধ্য থেকেই এই সব বৌদ্ধ সহজিয়া মতামত গুলো গ্রহণ করা হয়েছে। আমরা পাশ্চাত্য যুক্তিবাদকে যেভাবে সর্বজনীন ধরে নিয়েছি এবং যুক্তির সেই চোখ দিয়ে জগৎকে দেখতে চাইছি, এর বদল ঘটা জরুরি, এবং তা ঘটতে পারে বাংলার দর্শন ধারাগুলোর যুক্তি বিচারের পদ্ধতিগুলি থেকে, কিভাবে নিজেদের দেখার চোখ সৃষ্টির মাধ্যমে। সেদিনকের ওই কথা যে আমার চারিদিকে তখনই চোখ বিস্তৃত হবে যখন আমি জ্ঞানকাণ্ডের নতুন নতুন উপলব্ধির মধ্য থেকে, এবং আমাদের নিজেদেরকে আগে নিজের বাবা মাকে চিনতে শিখবো,
তারপর আমার পরিবার পরিজনকে, তারপরে আমার আত্মীয়দেরকে, তারপর শ্বশুর শাশুড়ি, তারপর অন্যদেরকে। সেদিনকে যে কথাগুলো বলছিলাম, তো এই যে দর্শনের ইউরোপীয় আমেরিকান ইতিহাস রচয়িতার প্রাচ্য তথা ইন্দো বাংলার দর্শন সম্পর্কে যেসব অভিযোগ উত্থাপন করেন তার বেশিরভাগই স্ববিরোধী, অজ্ঞতাপ্রসূত এবং অনেকাংশে জৈবিক বর্ণবাদ দ্বারা তাড়িত। এই যে রায়হানের কথাগুলো আমরা শুনছিলাম মাঝে মাঝে, এবং সেটা যে প্রমাণ করেছে যুক্তি দিয়ে, ইউরোপীয় দর্শন শাস্ত্র এবং তাত্ত্বিকদের তত্ত্ব দিয়ে, যে প্রাচ্যের লোকেরা চিন্তার বাস্তবিক কোনো পদ্ধতি দাঁড় করাতে পারেন না। ফ্রাঙ্ক থিলির এই অভিযোগ নিতান্তই এখন অজ্ঞতাপ্রসূত আমাদের কাছে মনে হয়, কারণ বৌদ্ধ, জৈন, জৈন, ন্যায়, বৈষয়িক ইত্যাদি দর্শন সৃষ্টি করেছে চিন্তার আলাদা আলাদা পদ্ধতি এবং ঐতিহাসিক পরম্পরায় এসব দর্শন নানান ধারায় বিকশিত হয়েছে। মাধবাচার্য, যিনি 14 শতকে, যার মানে বইয়ের নাম সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে এসব দর্শন দ্বারার পরিচয় তিনি দিয়েছেন এবং এইসব নিয়ে তিনি লিখেছেন। নাগার্জুন, ধর্মকীর্তি, দিগনাগ, শান্তিরক্ষিত প্রমুখের ভেতর দিয়ে এখন আমরা এইসব বই অনুবাদও করার চেষ্টা করছি। বৌদ্ধ দর্শনের যে যুক্তিবাদী ধারার যে বিকাশ ঘটেছে সেগুলো না পাঠ করেই আমাদেরকে খারিজ করা হয়। ইউরোপ এইসব না জেনে, আমাদেরকে না বুঝেই তারা আমাদেরকে বাতিল বলে, তারাই শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তাদের জায়গায় থাকুক। আমরা তো শ্রেষ্ঠত্বের দাবি করছি না, আমাদের এগুলো ছিল, আমাদের আছে, এবং সেইগুলোকে চর্চা যদি আমরা না করতে পারি তাহলে আমরা ওই যে বিস্মৃতি প্রবণ জাতি। আমরা সেদিনকে বলছিলাম যে বোদলেয়ারের ওই মনস্তত্ত্ব, ওই বিকৃত মনস্কামনার লোক আমরা কয়জন আসলে? সমস্ত 18 কোটির মধ্যে, কিংবা ওপর বাংলা সমস্ত পৃথিবীময় যারা বাঙালি ছড়িয়ে আছেন তাদের মধ্যে, শুধু তাদের জন্য কি আমরা তাহলে লিখবো না? এই যে এই 30 কোটি বাঙালি সমস্ত বিশ্বে ছড়িয়ে আছেন, কিংবা বাংলা ভাষাভাষী যারা আছেন, তাদের জন্য আমরা লিখবো? ফলে আমরা বৈশ্বিক দর্শনের বিকাশ আমরা লক্ষ্য করি বাৎসায়ন, উদ্যোতকর, উদয়ন, বাচস্পতি মিশ্র, গঙ্গেশ উপাধ্যায়, রঘুনাথ শিরোমণি, জগদীশ তর্কালঙ্কার, বিশ্বনাথ পঞ্চানন প্রমুখ নৈনায়কের মাধ্যমে বাংলার দেহাত্মবাদী মত বিকশিত হয়েছে নানা ধারায়। এগুলো যদি চর্চা আমাদের মধ্যে না করি তাহলে বিশ্ব অন্ধকারে থেকে যাবে এই প্রাচ্য দর্শন চর্চায়, কিংবা বাংলার দর্শন বা বাংলা সাহিত্য তত্ত্ব চর্চায়। তাহলে ডব্লিউ.বি. স্টার্সের যে প্রথম অভিযোগ, এ অঞ্চলের দর্শন ধর্মীয় ও ব্যবহারিক প্রয়োজন থেকে নিজেকে আলাদা করতে পারেনি এবং ব্যবহারিক প্রয়োজন থেকে উদ্ভূত বলেই এ দর্শন ধর্মের জন্ম দিয়েছে। একথা ঠিক যে এ অঞ্চলের দর্শনের উদ্ভবের মূলে কাজ করেছে ব্যবহারিক প্রয়োজন, এটা তো খুবই ভালো জিনিস। আনো এ কারণেই তার জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে সংযুক্ত। মানুষের জীবনে কোনো কাজে আসে না এমন শুদ্ধ চিন্তার চর্চা এ অঞ্চলে খুব কমই হয়েছে। আমি বলতে বলতেই আমি যখন প্রবেশ করব খনার মধ্যে, দেখবে যে এরকম একজন প্রতিবাদী নারী 18 থেকে 14 শতকে তিনি কিভাবে আমাদের মনন জগৎ শুধু জাগিয়ে তুলছেন না, জ্যোতিষবিজ্ঞান চর্চা করছেন, মানুষের মুক্তির কথা বলছেন, বিশেষ করে নারীর মুক্তির কথা, এবং কৃষি ভিত্তিক সমাজকে প্রত্যেকটা এখন পর্যন্ত তার বচনগুলো ভূমিতে কার্যকর, আমার চাষের ভূমিতে, আমার গ্রামের বাড়ির চাষের ভূমিতে কার্যকর। তো সেগুলো নিয়ে কথা বলবো, যে মানুষের জীবনে কোনো কাজে আসে না এমন শুদ্ধ চিন্তার চর্চা এই অঞ্চলে হয়নি। তাহলে ভাবা যায় যে এই একটি অঞ্চল, যে অঞ্চল তার দর্শন চর্চার ক্ষেত্রে, তার তত্ত্ব চিন্তার চর্চার ক্ষেত্রে এমনটাই প্রাগ্রসর যে মানুষের জীবন সংশ্লিষ্ট, জীবনের মনস্তত্ত্ব সংশ্লিষ্ট, শারীরিক এবং মানসিক এবং তার বাসস্থান সংশ্লিষ্ট বিষয় নিয়ে সে তার চর্চা করছে। ফলে দার্শনিক সম্প্রদায়গুলোর তত্ত্ব ভাবনার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে তাদের এই যে জীবন আচার, যেটা আমরা বাউলদের এখনো দেখি, দেখে হয়তো ভালো লাগে না, কেউ হাসাহাসি করি, কিন্তু তার যে পরম্পরা, এই যে তত্ত্ব চর্চার সমন্বয় ও সংগতি প্রাচ্যের দর্শনকে একটি বিশেষত্ব যে দিয়েছে, এটা ইউরোপ কোনোদিনই বুঝতে পারবে না, সন্দেহ নেই। তবে দর্শন
ধারাগুলো ধর্ম সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে এ ধারাগুলোকে অধিকতর জীবন্ত করে তুলেছিল। এ কারণে ধর্ম কথাটিও পাশ্চাত্যের যে রিলিজিয়ান কথার অনুবাদ নয় এবং সংকীর্ণ অর্থে তো নয়, এটা আমাদের মাথায় রাখা খুবই জরুরি। তবে একটু ব্র্যাকেটে বলে রাখি, সেমিটিক ধর্মটাও এখানে, ইসলাম বলি খ্রিস্টান বলি, সেটাও এখানে লোকায়তের সাথে এবং বিশেষ করে সুফি মতের সাথে এমনটাই একীভূত হয়ে গেছে এবং এখানকার যেটা ভূমি স্বর্গের সাথে এমন ভাবে একীভূত হয়ে গেছে, আজকে এসে এই কিছুদিন ধরে সেটাও আর একটা ইউরোপের বা আমেরিকার ফসল বলে হানাফি সালাফি খুঁজতে গিয়ে দেখলাম যে আজকে শবে বরাতকে বলা হচ্ছে যে এটা আমাদের মূল শরিয়াপন্থী নয়। আজকে এই যে আমরা যেরকম জীবন যাপনের সাথে আমার ধর্মকে একীভূত করে নিয়েছিলাম আমার মতো করে, যেমন আমরা জানি না বালাগালুল্লাহ বেগম আলী এটা শেখ সাদির কবিতা, আমরা কবিরা জানি। এই মাননীয় কবিকে আবার দেখছি দুইজন আমার শ্রদ্ধেয় কবি বন্ধু আছেন, জুয়েল মাজার, তারা তুমি আমি তার কবিতার তো ভক্তি। সালমা বানি আর ম্যামও আছেন আমাদের সাথে, সালমা বানি ম্যাম সালমা আছেন। আপাকে দেখতে পাই না এখনো, আমি তো কথাই বলে যাচ্ছি। তো আর তোমরা সালমা আপাকে তো পেয়েছো, তোমরা অনেকেই দেখেছো। আর বিশেষ করে জুয়েল ভাই কখনোই আমাদের বক্তৃতা সিরিজে আসে নাই, তোমরা আজকেই একটা অফার দিয়ে রাখবে অদূত ভাই এবং জুয়েল ভাই আলাদা আলাদা ভাবে সেশন করা, তাদের কবিতা পাঠ, তাদের বক্তৃতা জীবন, জুয়েল ভাইয়ের জীবন শুনলে সেটা একটা দার্শনিক উপলব্ধি হবে। তা আমি তাকে মানে সামনে পেয়ে বলছি না, সব জায়গায় বলছি, সমালোচনাও আছে, তিনি হুট করে রাগ হয়ে যাবে, তোমরা মাইন্ড করবে না, কারণ ওই রাগটা ভালোবাসারই রাগ। হ্যাঁ, আমার সাথে হয় না, আমার সাথে হওয়ার চান্স মানে পায় কিন্তু সেই চান্সটা নেয় না। যাই হোক, তো মূল ঘটনা হচ্ছে জুয়েল ভাই সম্পর্কে বলি। জুয়েল মাজার হচ্ছেন একটা বড় প্রতিষ্ঠানের বড় পত্রিকার সম্পাদক। তোমরা বাংলা নিউজ 24 কে জানো। আর জুয়েল ভাই শুধু এটা না, প্রথম আলো থেকে শুরু করে অনেক বড় বড় কাগজে মানে কাজ করেছেন। তার চেয়ে বড় এইসব ছাপিয়ে হচ্ছেন একজন মানুষ জুয়েল মাজার, যিনি এখন আসলে বুদ্ধ সহজিয়া মতের দ্বারা তাড়িত, মানে মনস্তাত্ত্বিক ভাবে কবিতা এখনো সেটার মানে প্রচলন বা প্রভাব পড়েছে, এখনকার কবিতাগুলো পড়েছে, আগের গুলোতে আসলে আমরা বদলে দিও জীবনানন্দীয়। এমনকি আমি বলবো আজকের এই আলোচনায় আমি এই মানে শেষ করে রাখবো, আর বেশি তাত্ত্বিক কথাবার্তা মানুষ শুনতে পছন্দ করে না, আর বিশেষ করে আয়োজনটা ছাত্রদের। এই যে আমি কোনো ছাত্রকে আজকে ইনভলভ করি নাই, আমাকে জানানো হয়েছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে বলেন, আমি বললাম না আজকের এটা তোমরা তোমরা করো, যে আসুক যে না আসুক। তো মূলত তার মধ্যে আমি দুইজন অভিভাবক তুল্য বন্ধু পেয়েছি, ওয়াদুদ ভাই, আব্দুল ওয়াদুদ ভাই, খুব সেকুলার শব্দটি এখন সেটাও পচিয়ে ফেলেছে, একজন মনখোলা মানুষ, তাকে সভাপতি করেছিলাম, জুয়েল ভাই কে প্রধান অতিথি করছি এই অনুষ্ঠানে। তো আমরা আমাদের নন্দন তত্ত্ব খুঁজতে গিয়ে যে কথাগুলো বলছি, যে আমাদের যে রিলিজন শব্দটাকে ধর্ম সংকীর্ণার্থ বলছে, আমাদের ধর্মটা আসলে আমাদের পারিপার্শ্বিক যে বাস্তবতাকে কেন্দ্র করে। এমনকি ইসলাম যে শরিয়া, এটা ওহাবি আন্দোলনের ফলে এখানে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু এর আগ পর্যন্ত যে ইসলামটা আমরা এখনো মানে চর্চার মধ্যে গ্রহণের মধ্যে নিয়েছি, সেটা সুফিবাদী জায়গা থেকে আসা। এবং এখন খুব কট্টর জায়গা থেকে এইটা হবে না ওইটা হবে না, আরে বাবা আমি তো এক ঈশ্বরকে, এক আল্লাহকেই আরাধনা করছি, তাকে পাওয়ার জন্যই নিমিত্ত সাধনা আমার। তো সেখানে যদি আমি বালাগালুল্লাহ দিয়ে তাকে ডাকি, সমস্যা তো নাই, বললো সবে বরাত এখন আর হবে না। কি হচ্ছে, আমারই আত্মীয়রা তারা অত কট্টর না, তারা এখন সবে বরাত পড়ছে না, অথচ এটা ছিল আমাদের একটা উৎসব আয়োজন। আমার মনে পড়ে আমার বন্ধুরা শবে বরাতের রাতে এক রিক্সাওয়ালাকে কিছু টাকা দিয়ে তার রিক্সা নিয়ে 10 জন উঠেছে, বাজি পটকা নিয়ে ওদেরকে ধরে নিয়ে গেছে। তার মধ্যে একজন হচ্ছে এই জুয়েল ভাইয়ের কলিগ মিল্টন, রিয়াজ মিল্টন, ওদেরকে ধরে নিয়ে গেছে। তার মধ্যে একজন এডিশনাল আইজিপির ছেলেকেও ধরে নিয়ে গেছে। বরিশালের ঘটনা, ইন্টারমিডিয়েট আমার, ধরে নিয়ে গেছে। ওরা রাত্র 2টা 2:30টার দিকে গেছে। তো ওরা যত চিল্লায় বলছে দেখো তোমরা তো সারবাই, তারপরে সার ডাইকে বাসায় দিয়ে আসবা, ওরা সেই রাতের গল্প একটা উপন্যাস হতে পারে।
তো সেই শবে বরাতটা এখন বিতর্কিত। আমাদের কোনো আনন্দের যদি জায়গা না থাকে, সেই আনন্দটা নিশ্চয়ই প্লেজারিজম না। বা আমি যে কথাটা একটু আগে অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে বলছিলাম যে আর্ট সেই আর্ট না, যে আর্ট ইজ নট এ প্লেজার ট্রিপ, হ্যাঁ, সেই জায়গাটা না। তো এই ওইটার মধ্যে যে আনন্দ, আজকে এই যে গল্পটা ওদের মধ্যে, ওরা একদিন জেল কেটেছিল শবে বরাতের রাতে, কারণ শবে বরাতের রাতটা একটু বাবা মা নামাজ পড়তে দেয়, একটু পটকা টটকা ফুটাতে পারে, সেই পটকা অবশ্য এই এই পটকা না, তো সেইটা ফুটাতে যেয়ে ওদেরকে সবাইকে জেলে নিয়ে গেছিল। পরের দিন সকালে গাড়ি করে বাসায় তারাবাতি টাইপ পটকাগুলো, তারাবাতি টাইপ। তারাবাতি তো তারাবাতি আমাদের আমরা আসলে এইগুলো লোকায়ত থেকে নেয়া, এইগুলো বলছি এই কারণে যে আমাদের ধর্মটাও এমন, মানে যেটাকে কট্টর বানায় ফেলা হয়েছে, সেটাও ছিল একটা, মানে এখানকার ভূমিস্বর্গের ধর্ম হয়ে উঠেছিল। ফলে এত লোক এই, মানে যেটা এগুলো সংযুক্তি, যে শ্যামাপ্রসাদ বলেছে যে আমাদের সৌভাগ্য যে ওই পূর্ব বাংলায় সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমানদের। আসলে কারণটা কি? এইসব কারণে যে এই একজন, মানে খুব সুন্দর সুদর্শন, এই জুয়েল ভাইয়ের মতো সুদর্শন এক চেহারার, মানে সাদা নীল চোখ, হয়তো আফগানিস্তান কিংবা ইরান থেকে এসছে, তা সে এসে একজন মুচির সাথে, মেথরের সাথে বসে খাচ্ছে একসাথে, ও ধর্মপ্রাণ না হয়ে উপায় আছে? ভেবেই দেখো না যে আজকে যদি মানে আমাদের যিনি মন্ত্রী কিংবা এই লেভেলের কেউ এসে তোমার ইউনিভার্সিটিতে, মানে তোমার ক্লাসে এসে লেকচার দেয়, তোমার সাথে একসাথে খায়, কথা বলে, তোমার কি রকমের লাগবে? আর আমাদের এই নেটিভ ল্যান্ড, মানে আমাদের এই জায়গাগুলো তো এতটা আর্যাবর্তের বাইরের জায়গা, যে কথাগুলো মানে আসবে, সেখানে এত বর্ণের মানুষ আমরা, কেউ বেটে, কেউ খাটো, কেউ লম্বা, কেউ গোপ, কারো নীল চোখ, কারো, মানে এই জায়গাগুলো, এই বৈচিত্র্যময়, যেমন আমার ঋতু বৈচিত্র্য, এটা কিন্তু মাথায় রাখা উচিত যে ফ্লোরিডা, আইভরি কোস্ট, বাংলাদেশ, পশ্চিম বাংলার কিছুটা অঞ্চল ছাড়া পৃথিবীতে আর দুই একটা অঞ্চল, দেশ নাই যেখানে 6 সিজন নাই। ফলে আমার বৈচিত্র্য, আমার যেমন মানুষের, মানে আমরা খুব কট্টর হতে পারি না, আমি তো, আমার ভাবধারাই ছিল না যে এরকমের আত্মাহুতি দিতে পারে, কারণ সিক্স সিক্স সিজন আমরা বারবার পরিবর্তিত হই। যে কথা ইউরোপ বলছে যে তারা দর্শনের একটা ইউনিভার্সাল ট্রুথ দিয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখছি যে আমাদের দর্শন লোক, মানে নিয়মিতই আমাদের জীবন চর্চার মতোই চেঞ্জ হচ্ছে। তো আমি আবার একটু ফ্রি শেষ করে ফেলবো মূল জায়গাটায় প্রবেশ করে, যে এই যে ধর্ম আর রিলিজনের যে পার্থক্য, আমরা যেটা ধর্ম মনে করি সেটা কিন্তু অ্যাবসলিউট কোনো জায়গা না। রিলিজনকে ইংরেজি করে আমাদের ধর্মের বিষয় না। আমাদের ভূমিস্বর্গকে আত্মস্থ করে যে ধর্মগুলো, যারা বাইরে থেকে আসছে, এমনকি সেমিটিক, বৌদ্ধ তো আমাদের এখানকার লোকাল ধর্ম, আর্যাবর্ত থেকে যেসব ধর্ম, ছোট ছোট ইয়েগুলো, আচারগুলো আসছে, সবগুলো এখানে এসে নিজস্ব একটা ভূমিস্বর্গের ধর্ম হয়ে উঠেছে। ফলে এইটা নিয়ে যারা চর্চা করেছেন, সেখানে তো নতুন একটা ভূমিস্বর্গের তত্ত্ব আসতে পারত আমাদের সেই কবিতার বা শিল্পে। আমরা আমি এগুলো খুব বারবার মুখস্থ করিয়ে দেই আমার বন্ধুদের, বা বারবার এটা বলি যে এরশাদ একবার কবিতা উৎসব করেছিলেন, আসলে এরশাদ না, মূলত এই কবিতা উৎসবের পিছনে ছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ, মানে তিনি ছিলেন এরশাদের খাদ্যমন্ত্রী, তিনি এটা করিয়েছিলেন। তিনি যখন আমাদের ইয়াতে নিয়ে যান আহ চারুকলায়, তখন ঢুকতে ইলহান বার্গ, তোমরা সার্চ দিলেই পাবে, এটা আমি বহুবার বলেছি, কারণ এটা আমার মনের মধ্যে গেঁথে আছে, 11-এ আমি পড়েছি সেই সাক্ষাৎকার, যে বলেছেন স্যার, ইলহান বলেছেন। বার্গ তুরস্কের কবি, ফ্রান্সে থাকতেন 30 বছর, যেমন আমাদের আদোনিস ফ্রান্সে আছেন কিন্তু সিরিয়ান কবি। এই রকমের ইলহান বার্গ আমাদের চারুকলায় ঢুকেই বলছে যে আমি তো ইউরোপের রেপ্লিকা দেখতে আসি নাই। তার পাশে ছিলেন কাইয়ুম চৌধুরী, পাশে ছিলেন শফিউদ্দিন, তাদের চিত্রকর্ম দেখে বলতেছে এগুলো তো ইউরোপের রেপ্লিকা, আমি তো ইউরোপেই থাকি, আমি তো ফ্রান্সে আছি, তোমাদের ছবি কই? তখন আবু জাফর ওবায়দুল্লাহ, এরশাদ, সবাই চমকায় উঠছে। তখন যখন জয়নুল আবেদিনের চিত্রকলার মধ্যে নিয়ে গেলেন, সুলতানের চিত্রকলা দেখালেন, কিছুটা কামরুলের চিত্রকলা দেখালেন, তখন বললেন এই এর হিস্ট্রি বলো, তোমাদের 43-এ এরকমের ঘটেছিল, এরকমেরও মানুষ
জীবন হয়, এত মানুষ মেরেছিল। একটা হিস্ট্রির কথা বলছে, একটা ছবি, একটা জনপদের কথা বলছে, একটা সংস্কৃতির কথা বলছে, একটা ভারতবর্ষের কথা বলছে। এই এই হচ্ছে আমার কাঠকয়লার কাজ। আমার এস এম সুলতানের একটা ছবি দেখলে আমার পুরো কৃষিভিত্তিক সমাজ বাস্তবতা খনা থেকে শুরু করে না আমার হাজার বছরের ইতিহাস চলে আসছে, 3 ফসলা জমিনের কথা চলে আসছে। আমি যদি এখন ইউরোপের মনোবিকলন তত্ত্ব খুঁজতে চাই, ওদেরই তো খোঁজার লোকের অভাব নাই, তোমার সেখানে স্পেস দেবে কে? যাই হোক, আমরা শামসুদ্দিন আবু মানে সুবে বাংলার কথা জানি, বৃহৎ বঙ্গ থেকে শুরু করে যে বাংলা ছিলই না এইসব যারা বলেন, আমরা শামসুদ্দিন ইলিয়াস সাহেব যে গৌরব বরেন্দ্রী সুম্রত এবং সমতট বঙ্গ জনপদের যে কথাটা জানি, যে বাঙালিয়ানা যারা ঘোষণা করছেন, মার্কোপোলোর বিবরণেও বাংলা কথাটি যে পাওয়া যায়। এই তবে বঙ্গ কথার ব্যবহারের প্রাচীনত্ব আছে, মহাভারতে যেমন বঙ্গ জনপদের উল্লেখ আছে, তেমনি পতঞ্জলের অষ্টাধ্যায়ী টিকা কালিদাসের রঘু বংশেও আমরা এই বঙ্গ জনপদের কথা পাই। তো প্রাচীনকালে বৃহৎ বঙ্গ ছিল আর্যাবর্তের বাইরের দেশ, বৈদিকদের থেকে ভিন্ন ছিল। এই অঞ্চলের মানুষের ধর্ম সংস্কৃতি অস্ট্রিক দ্রাবিড় আলপীয়দের কৃষি সমাজে ছিল মাতৃ প্রাধান্য, অন্যদিকে বৈদিকদের সমাজে ছিল পুরুষ প্রাধান্য। তো এই সব কথা বলতে বলতে আমরা মূলত যে কথাটায় প্রবেশ করতে চাই, যে আমরা আমাদের শিল্পতত্ত্ব আলোচনায় কি কি চিন্তা আমরা করতে পারি, সেটা আমরা একটু ভরতমুনি হয়ে যদি প্রবেশ করি, এবং আমরা যদি কাব্যশাস্ত্র, আমি আগেই বলছি যে কাব্যশাস্ত্রকে একদম ধর্মজ্ঞান করা হতো, এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত। কিন্তু রবীন্দ্রনাথ উল্টে গেলেন যখন দেখলেন টি.এস. এলিয়টরা যা লিখছেন, এবং এখানে অনুকরণময়ী লোকজন তখন বলছেন যে ওগুলো রোমান্টিক কবিতা, আপনি আধুনিক নন। এই আধুনিক যে শব্দটি মডার্নিজমের করা হলো অধুনা দিয়ে, সেটা নিয়ে মহা বিতর্ক না, এগুলোকে আমরা ফেলে দিতে চাই। সত্যিকার অর্থেই যদি জিজ্ঞেস করি, আমার বন্ধুরাই আছেন এরকম, নাম না বলার সত্ত্বেই বলছি, তারা রবীন্দ্রনাথকে কোনো কবি মনে করেন না, কিন্তু তার কণ্ঠে সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীত বাজে। তো তুই যদি বেটা রবীন্দ্রনাথকে কবি মনে না করিস, তাহলে রবীন্দ্রনাথের এই প্রত্যেকটা মুহূর্তে তুই আরাধনা করিস কেন? ওইটাই তো তোর আরাধনা বেটা। হ্যাঁ, তুই সন্ধ্যায় কেউ মারা গেলে করবে না কোন পায়ের চিহ্ন, এই বাটে বলিস, মানে বর্ষা আসলে বর্ষার কবিতা মানে গান গাস। সত্যটা হচ্ছে এখানে যে নিজেকে চেনার যে বাটখারা ইউরোপ এমন সার্চে করে দিয়েছে, সেই জায়গা থেকে আমাদের বের হওয়া, যতক্ষণে আমরা বের না হতে পারবো ততক্ষণ পর্যন্ত ইউরোপ আমাদের দিকে তাকাবে না। আমি যখনই ইউরোপের ঘরে কড়া নাড়বো যে এই দেখ আমার সহজিয়া, ও শুনে অজ্ঞান না হলে ও নতুন করে ভাবা শুরু করবে, তাই তো এটা কেমন জিনিস। এই দেখ তুই যে সান্ধ্য, তুই যে প্রতীকের কথা বলছিস, সে আমার সান্ধ্য তত্ত্বের মধ্যে আছে, সে আমার অষ্টম শতকই আছে। এই কথাগুলো আমাকে যদি না বলি আমি, তাহলে বলবে ও তো আমার অনুকরণীয়, এবং অনুকরণীয় লোকজন সাবর্ডিনেট কখনোই মানে প্রধান হয়ে ওঠে না, এটা আমরা খুব ভালো করেই জানি। কাব্যশাস্ত্রের আলোচনা করতে হলে অলংকার শাস্ত্রের আলোচনা তো অবশ্যই করতে হয়। আমরা কাব্যশাস্ত্র নিয়ে একটু আলোচনা করে আসি, যে কাব্যশাস্ত্র বলতে শুধু কবিতাকেই ভরত বলছেন না, এখন ওই সময় কবিতার মাধ্যমেই সবকিছু, আখ্যানও যদি লেখা হয় সেটা তখন করা হতো। আমরা কালিদাসে পড়েছি, কালিদাস মেঘদূত আমরা পড়েছি, মানে শুধু কালিদাস না, আমরা যত ধরনের সংস্কৃত পড়ে থাকবো সব, এমনকি ঋগ্বেদেও, সেখানে ওটাকে আমরা যদি গদ্য আকারে এখন তো পড়ছি, ওই রকমের সুর করে বা ওই রকমের ছন্দাকারে পড়ছি না, সেটাকে আমরা কোন তত্ত্ব দিয়ে বিবেচনা করব, সেগুলো নিয়ে আলোচনার জন্যই আজকের এই প্রস্তাবনা। যে অলংকার শাস্ত্রে যে কাব্যের দর্শন শাস্ত্র, সেটা তিনি কে বলেছেন, যে ভারতীয় রীতি অনুসারে কাব্যের রহস্য ভেদনে একমাত্র অলংকার শাস্ত্রই হচ্ছে সমর্থ। আজ আমরা যাহাকে অলংকার শাস্ত্র বলি, বিশেষ বিবেচনা করিয়া দেখে তাকে অলংকার শাস্ত্র না বলে রসশাস্ত্র বলা উচিত। কে বলছেন এই রসশাস্ত্র? অতি প্রাচীন যে আচার্য ভরত
তার নাট্যশাস্ত্রের মধ্যে কি বলছেন, যে প্রভৃতি রস কি কাব্যের আত্মা বলিয়া তিনি কি করেন, নির্দেশ করেন। তাহলে শ্রুতি আনন্দ স্বরূপ ব্রহ্মকেই রস বলিয়া নির্দেশ করিয়াছেন। রস বৈশ রসং হেবায়তং লব্ধাহ নন্দী ভবতি। এই আনন্দ স্বরূপ রসই কাব্যের আত্মা বলিয়া ধন্যালোক কাব্য প্রভৃতি নির্দেশ করেন। আমি মানে অনেকগুলো নন্দনতাত্ত্বিকের ওই সময়কার প্রাচীন নন্দনতাত্ত্বিক আনন্দবর্ধন থেকে শুরু করে অনেকের নাম বলতে পারবো, তারা কিভাবে রসাস্বাদন করেছেন কাব্য লক্ষ্মী থেকে, কাব্য আত্মা থেকে, কবিতার আত্মা থেকে, এবং কবিতার আত্মাকে কিভাবে দর্শনে রূপায়িত করেছেন, দর্শনকে কিভাবে কবিতায় নিয়ে আসছেন। আমরা যে সম্পূরক যে কথাটা বলছি, অদ্বৈত, সেলিম আল দীন তার নাটক লিখতে গিয়ে যে দুইটা অদ্বৈত বাদ মানে একটা মতবাদের তৈরি করার চেষ্টা করেছিলেন, সেই মতবাদটা পাঠ হয় এখন, মানে প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটা নাটকের কর্মশালায় এই কথাগুলো উত্থাপন হয়। তর্কাতীত নয়, অবশ্যই তর্কযোগ্য, এবং শ্রী চৈতন্যদেব থেকে এই জিনিসটা চলে আসছে, এবং সেটা নিয়ে হয়তো সেলিম আল দীন আক্রমণের শিকার হয়েছিলেন, বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো এই সব কথাগুলো যখন আমি মানে পশ্চিম বাংলায় বলছি, যখন আমি এক ধরনের খারিজিত হয়ে যাচ্ছে, আমি এই অদূত ভাই কিংবা ইয়েকে আমাদের জুয়েল মাদারকে যদি প্রশ্ন করি যে আপনারা কতটুকু বুদ্ধদেব বসু এখন পড়েন কবিতা, এবং পড়লেও কতটুকু আপনারা মানে মনের মধ্যে নেন, আমি বুদ্ধদেবের ভীষণ প্রেম, সেটা হচ্ছে গদ্যের, কিন্তু তিনি আমি জানি যে তিনি যখন মহাভারত নিয়ে লিখেন তখন তিনি ইংরেজি মহাভারতটা নিয়ে গিয়েছিলেন তার বাসায়, সেটা দেখে সেটা কোনো অপরাধ নয়। তার মস্তিষ্কে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যখন আমি ৭১ কিংবা দেশ বিভাগ নিয়ে তার কবিতা খুঁজতে গিয়েছি, যে আমাকে আক্রান্ত করে এরকম। কারণ ৭১-এ আমি সেদিনকেও বলেছি যে ১.৫ কোটি লোক ওখানে আছে, তিনি ওখানে অবস্থান করছেন, অথচ একটা কবিতা নাই, মানে তাকে আক্রান্ত করছে না, মানে হচ্ছে তিনি এক ধরনের শিল্পের জন্য শিল্প করছেন। তার এই শিল্প যা মানুষের জন্য না, বা যা যা আমাকে পাঠ করলে আক্রান্ত বোধ করি না, কিন্তু আমরা কেন জীবনানন্দ একই সময় পাঠ করলে আক্রান্ত হই, সেটা নিজের মধ্যে খুঁজলেই আমরা পাবো যে তিনি কতটা আমার ভূমি স্বর্গের কাছাকাছি, কতটা তিনি আমার মানুষ, কতটা আমরা তাকে বুঝতে পারি। তো আমি এই পর্বে আমি বাংলা সাহিত্য তত্ত্ব কি হতে পারে সেইটা একটা প্রস্তাবনা দিয়ে, এবং আমি এটা লেখার চেষ্টা করছি, যে কিন্তু এটার এখনো কোনো সীমা পরিসীমা পাচ্ছি না। আমার সাথে যাদের সংযোগ হওয়ার কথা, আমি একটা প্রস্তাবনা লেখার পরে হয়তো তারা এই কাজগুলো, ইংরেজি বাংলা প্রচুর বই সংগ্রহ করেছি, যে আমাদের বাংলা সাহিত্য তত্ত্ব কি হওয়া উচিত, এবং কি সাহিত্য তত্ত্বের কি ধরনের নাম হবে, সেই সাহিত্য তত্ত্বের নামগুলো দিয়ে আমরা আমাদের সাহিত্য তত্ত্ব এবং আমাদের শিল্পের বিভিন্ন মাধ্যমকে, চারুকলা, নাট্যকলা, সবগুলোকে মানে উপন্যাস, হ্যাঁ, কে বুঝতে চেষ্টা করতে পারি, সেগুলো আমরা বোঝার চেষ্টা করার জন্য, এমনকি আর্কিটেকচার পর্যন্ত বোঝার কিভাবে চেষ্টা করতে পারবো, সেইটা নিয়েই আমরা মানে এই মুহূর্তে প্রস্তাবনা দিচ্ছি, নতুন প্রস্তাবনা হিসেবেই দিচ্ছি। কারণ আমরা দেখতে পেয়েছি যে মূলত ওই শ্রীকৃষ্ণ কীর্তনের পরে আমাদের নন্দন তত্ত্ব নিয়ে, বিশেষ করে সাহিত্য তত্ত্ব নিয়ে কোনো আলোচনাই আগায় নাই। ফলে আমাদের যে 1000 বছরে কেন যে বাংলা সাহিত্য নিয়ে কেউ কোনো কাজ করলো না, সেটা আমার কাছে একটা বিস্ময়। এই প্রশ্ন তোমাদের সামনেই দেবেশদাকে করেছিলাম, তিনি একদম স্পষ্ট বলেছেন যে আমাকে কেন এত বছর ধরে আপনি এইটা নিয়ে মানে বললেন না, আপনি আর আমি এটা কাজ করতে পারতাম। সত্যি একটা মাত্রই লোক ছিলেন যিনি এটা করে ফেলতে পারতেন, কারণ তার হাতের মুঠোয় মহাবিশ্ব এবং পৃথিবীর নন্দন তত্ত্ব পাঠ ছিল। কারণ তার মাধ্যমেই তোমরা জানো যে উপন্যাসের যে নন্দনতত্ত্ব নিয়ে বাঘতিন থেকে শুরু করে, রোলাবাদ থেকে শুরু করে, যেসব আমরা হোমি বাবা টাবা নিয়ে যা আলোচনা করি, তার উপন্যাস নিয়ে এবং উপন্যাসের নতুন ধরনের খোঁজে এই বই দুটোর থেকেই পাই। তো কথা সাহিত্যিক ও নন্দনতাত্ত্বিক
আহ, যে এই দেবেশ রায়ের সাথে বারবার বসে যেগুলো বুঝতে পেরেছি যে আমাদের এগুলো করা উচিত, এবং এই চিন্তায় অন্তত কিছু না পারলে একটা টোকা দেওয়া উচিত। সেই টোকাটা দেওয়ার জন্য এই আলোচনার শুরু। সাবলটান, আমাদের লোকেরা এই সাবলটান তত্ত্ব দিয়েছেন, তার সাথে পার্টিশন তত্ত্ব, প্রচুর উপন্যাস লেখা হয়েছে, দেশ বিভাগ না, কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় পার্টিশন আছে। সেই পার্টিশনের সাথে আমাদের পার্টিশনের পার্থক্য কি? অনেক জায়গায় কেমন, যেমন বার্লিনে, সেখানেও পার্টিশন আছে। তার মধ্যে আমাদের যেমন মার্ক্সীয় তত্ত্ব, পোস্ট মার্ক্সীয় তত্ত্ব, এগুলো আমাদের থাকবে। সেটা উপনিবেশের আগের তত্ত্ব হিসেবে নেব কি নেব না সেটা নিয়ে আমরা চিন্তা করব। ভাষা আন্দোলন নিয়ে কি ধরনের লেখা হয়েছে, আমাদের এখানে হয়েছে, পশ্চিম বাংলা হয়নি। এখন সমস্ত পৃথিবীতেই ভাষা নিয়ে, ভাষার অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, সেগুলো তো আমার নতুন একটা তত্ত্ব হতেই পারে। এবং পোস্ট মানে হিউম্যানিজম, পোস্ট হিউম্যানিজম, এগুলো ইউরোপ দ্বারা তাড়িত, কিন্তু আমাদেরই একজন মানুষ, মানবেন্দ্র নাথ রায়, বিশেষ করে এম এন রায়, তিনি এটা করেছেন। তার এটাকে কিভাবে আমরা দেখব? তারপরে আমাদের মুক্তি সংগ্রাম তত্ত্ব, একই সময় হচ্ছে নকশালবাড়ি আন্দোলন হচ্ছিল, নকশাল তত্ত্ব। উদ্বাস্তু তত্ত্ব নিয়ে আমরা একরকমের দেখব, দেশ বিভাগের সময় একরকমের, আবার স্বাধীনতার সময় একরকমের। ঠিক নকশালি তত্ত্ব নিয়ে যেসব সাহিত্য হয়েছে সেই সবকে আমরা কি রকমের করে দেখতে পারি, সেই সব গল্প, উপন্যাস, কবিতাকে কি রকমের বিশ্লেষণ করবো, সেটা তো নকশালবাড়ি আন্দোলনকে ধরেই নকশাল তত্ত্বই হবে, যেমন আমাদের মুক্তিযুদ্ধ তত্ত্ব নিয়ে হবে। আর ভূমি স্বর্গের তত্ত্ব, যেটাকে লোকায়ত বলছি, সেটার নামটাই আমরা এখন অন্যভাবে দিতে চাই, ভূমি স্বর্গের তত্ত্ব হিসেবে দিতে চাই। সবচেয়ে বড় কথা এই সময়, বিশেষ করে রবীন্দ্রনাথকে আলোচনা করতে গিয়ে কিছুটা হয়েছে, কিন্তু জীবনানন্দকে একদমই হয়নি। ব্রাহ্ম তত্ত্ব দিয়ে জীবনানন্দের কবিতাকে আলোচনা, যে কবি জীবনের প্রথম কবিতাটাই লিখেছেন মায়ের নির্দেশে, ব্রাহ্ম সমাজের উদ্দেশ্যে। তারপরে 47 বছর কলকাতায় পড়ে এসেও 47 বছর পর্যন্ত বরিশালে অবস্থান করছেন, এবং ব্রাহ্ম ধর্ম সেই রকমের প্রতিষ্ঠিত, প্রভাবশালী, প্রভাব বিস্তারী তার মননে মগজে। তাকে নিয়ে শুধু ক্লিন্টন বিসিলি ছাড়া, আমি আগে বলতাম জওহর সেন মজুমদার সবচেয়ে ভালো বইটি লিখেছেন, এখন সেখানে আমি দেখি বড় ক্ষত রয়ে গেছে, কারণ কেউই জীবনানন্দকে ব্রাহ্ম তত্ত্ব দিয়ে আলোচনা করেননি। যদি তার দর্শন দিয়েই তাকে আলোচনা করতে কেউ না পারলো, তাহলে তার তো প্রকৃতিকেই ধারণ করা হলো না। সবচেয়ে বিস্ময়কর প্রতিভাকে এখানকার যে ব্রাহ্মতত্ত্বটাও সুফিবাদী ধারা থেকে এসে কিভাবে কায়া, মানে কিভাবে তারা ধর্ম মানে মূর্তি টুর্তি ছেড়ে দিয়ে, যে মানে রাজা রামমোহন রায়রা যে, বা রবীন্দ্রনাথের বাবা যে ধর্মটার প্রবর্তক হয়ে তারা যে প্রভাব বিস্তার করেছিলেন, সেই প্রভাব বিস্তারকারী দুইজন বড় লেখক, তাদেরকেই আলোচনা করা হলো না। তারপরে হচ্ছে রায়াটের সময় দাঙ্গা তত্ত্ব হতে পারে কিনা। তন্ত্র মন্ত্র নিয়ে আমাদের প্রচুর লেখা আছে, আমাদের প্রচুর কবিতা, না শুধু শিল্প সাহিত্য, সব জায়গায় আছে। তো এই সব নিয়ে ভক্তি তত্ত্ব, ব্রাত্য তত্ত্ব, মানে এই সব নিয়ে এই তত্ত্ব চিন্তাগুলোকে উস্কে দেওয়া এবং এইগুলো নিয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের নিজেদের দিকে তাকানো। এবং সেইটা সাহিত্য তত্ত্ব হিসেবে, বাংলা সাহিত্য তত্ত্ব হিসেবে যখনই আমরা কাজ করব, আজকে আমি হয়তো প্রশ্ন করে যাচ্ছি, তখনই আমরা নিজেদেরকে চিনতে শিখবো, নিজেদের মাটির উপরে যে পা ফেলছি সেই মাটিকে চিনতে শিখবো, মাকে চিনতে শিখবো। আজকের সকলকে ধন্যবাদ জানিয়ে হ্যাঁ, প্রশ্ন ধন্যবাদ উত্তর স্যার। পর্ব যদি থাকে সেটা। যাই হোক, তিনি আজকে আমাদের সময় দিয়েছেন। আজকে প্রচন্ড ব্যস্ততা আমি দেখেছি ওনার, তারপরে যে উনি আমাকে সময় দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আমরা প্রথমে গঙ্গা জলে গঙ্গা পুজো দিয়ে শুরু করেছি, আসলে এই শেষেও আমি একটু গঙ্গা জলে ওই গঙ্গা পুজোই করব। যে ওনার ওই চর্যালোক থেকে আমি একটা পড়ো, 22 নাম্বারটা, 2 লাইন। মায়াবীজ রোপণ করেছি স্বপ্ন গাছের আশায়, একটাই মানব জন্ম, বেঁচে আছি শুধু মানুষের ভালোবাসায়। সত্যি আমরা সকলে মানুষের ভালোবাসায় বেঁচে আছি।
আমিও আছি, আপনারাও আছেন, এবং যিনি কবি, যারা কবি তারা তো আরো বেশি করে আছেন, এবং চাই কবি শামীম রেজা মানুষের ভালোবাসায় বেঁচে থাকুক, কবিতার প্রতিটা অক্ষরে বেঁচে থাকুক, এবং মৃত্যু তো শারীরিক মৃত্যু তো হয়েই যায়, কিন্তু তারপরও যে বেঁচে থাকা মানুষের মননে, মানুষের মগজে, মানুষের হৃদয়ে এবং কবিতার অক্ষরে, বিশেষ করে ভালোবাসায় বেঁচে থাকুক শামীম রেজা, বেঁচে থাকুক কবিরা, বেঁচে থাকুক কবিতা। আমি বৈঠকের আচ্ছা, পক্ষ থেকে ধন্যবাদ বিদায় নিচ্ছি। আলামিন এবং আমাদের আজকের আয়োজক সোহান শরীফ, অনেকেই ছিলেন। সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে প্রণতি জানাচ্ছি মান্যবর অদূত ভাই, জুয়েল ভাই, সালমা আপা,